নমস্কার বন্ধু, ভিডিওটা শুরু করার আগে বলি আমি একজন ভারতীয়। প্রতিনিয়ত আমার দেশে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ওপর যেভাবে অত্যাচার বাড়ছে এবং কিছু রাজনৈতিক দল নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য মানুষের মনে সাম্প্রদায়িকতার বিষ ঠেলে দিচ্ছে, আমি তার তীব্র ধিক্কার জানাই। আমি বিশ্বাস করি ঈশ্বর এক এবং অদ্বিতীয় এবং পৃথিবীর প্রত্যেকটি ধর্ম এই একই ঈশ্বরকে বেষ্টন করেই সৃষ্টি হয়েছে। আর সিনেমার মেকাররাও এই নীতিতে বিশ্বাস রেখেই আজকের মালায়ালাম সিনেমাটিকে তৈরি করেছেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমার দেশের একটি নির্দিষ্ট রাজনৈতিক দল এই সিনেমাটি মুক্তি পাওয়ার কদিনের মধ্যেই সিনেমাটিকে ব্যান করে দেয়। কিন্তু চাপ নেবেন না, আমি আপনার বং এক্সপ্লেন আজ আছি আপনার সঙ্গে। আজ আমি আপনাকে এক্সপ্লেন করে শোনাবো এই দুর্ধর্ষ ব্যান হয়ে যাওয়া মালায়ালাম সিনেমাটি, যার নাম লুসিফার 2 দ্য এম্পুরার। ভিডিওটি শুরু করার আগে শুধু আপনার কাছে আমার একটাই অনুরোধ, পারলে গরম গরম চপমুড়ি নিয়ে বসে পড়ুন এবং সম্পূর্ণ ধর্ম নিরপেক্ষভাবে আজকের এই ভিডিওটিকে এনজয় করুন। তো চলুন শুরু করা যাক। সিনেমার শুরুতে আমাদেরকে জ্বলন্ত গুজরাট দেখানো হয়। সময়টা ছিল 27শে ফেব্রুয়ারি 2002। গোদরা ম্যাসাকারকে কেন্দ্র করে বাঁধা হিন্দু মুসলিম সংঘর্ষ কেড়ে নিয়েছিল হাজার হাজার নিরীহ মুসলমানদের জীবন। ধর্মের নামে চলা এই রাজনৈতিক খেলা শহরের রাস্তা লাল করে দেয় মুসলিম শিশুদের রক্তে। এমন সময় সেখানে আমাদের মাসুদ বলে একটি চরিত্রকে দেখানো হয়। এই ভয়াবহ দাঙ্গা কেড়ে নেয় মাসুদের পরিবারের বেশ কিছু সদস্য, এমনকি তার ছোট ছেলের জীবন। তাই মাসুদ এখন তার কয়েকজন মুসলিম প্রতিবেশী এবং দাঙ্গায় বেঁচে যাওয়া তার পরিবারকে নিয়ে পালাচ্ছে সুরক্ষিত আস্তানার খোঁজে। গ্রামের রাস্তা পার করে তাদের গাড়ি এসে দাঁড়ায় একটি জমিদার বাড়ির সামনে। সেই সময় এই অঞ্চলের জমিদার ছিলেন একজন হিন্দু ভদ্র মহিলা, যাকে তার প্রজারা ভালোবেসে মাসি বলে ডাকত। মাসুদ খুব ভালোভাবেই জানে এই পরিস্থিতিতে তাদের শেল্টার দিতে একমাত্র মাসিই পারে। মাসুদ তার পরিবার প্রতিবেশীদের নিয়ে মাসির সামনে এসে দাঁড়ায়। মাসির কাছে সে হাতজোড় করে আশ্রয় ভিক্ষা চায়। কিন্তু মাসুদ কি জানতো এই আশ্রয় ভিক্ষা চাওয়াই তার কাছে কাল হয়ে দাঁড়াবে? মাসি মাসুদকে আশ্বাস দিয়ে বলে, মাসুদ, আমার জমিদারিতে তোদের জন্য পর্যাপ্ত খাবার এবং আশ্রয় নেওয়ার জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে। আজকের রাতটা তোরা আমার খামারে আশ্রয় নে, কাল থেকে আমি তোদেরকে কাঠারিতে থাকার বন্দোবস্ত করে দেব। মাসুদের সাথে কথা বলা শেষ হলে মাসি তার ভাইপো মুন্নাকে নির্দেশ দেয় এই নিরীহ মানুষগুলিকে খামারে নিয়ে যাওয়ার। মুন্না মাসির কথায় রাজি হলেও তার চোখে আমরা লোভ ও হিংসার আগুন জ্বলতে দেখতে পাই। বাদ বাকি সকলকে নিয়ে সে খামারের দিকে যেতে থাকে। মাসুদকে ডেকে মাসি একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেন। তিনি বলেন, মাসুদ, তোর ছেলে মেয়ে বড় হলে তাদের তুই শেখাস না হিন্দু খারাপ হয় আর না মুসলমান খারাপ হয়, খারাপ মানুষের মানসিকতা হয়। মানুষ যখন তার মনুষ্যত্ববোধ ভুলে হিংসা ও লোভে বশীভূত হয়ে ধর্মের নামে হত্যালীলা চালায়, তখন না সে হিন্দু থাকে আর না মুসলমান, সে মানুষরূপী পশুতে পরিণত হয়। তাদের বলিস পৃথিবীর সকল ধর্মের উদ্দেশ্য একই, শান্তি ও ভালোবাসা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া। মাসির কথা শেষ হলে মাসুদ তাকে প্রণাম করে সেখান থেকে রওনা দেয় খামারের দিকে। এভাবেই কিছুটা সময় কেটে যায়। প্রায় মধ্যরাতে জমিদার বাড়ির সদর দরজা ভেঙে কিছু আততায়ীর দল ভেতরে ঢুকে আসে। মাসির লেঠেল সেনারা তাদেরকে আটকানোর চেষ্টা করলেও তারা ব্যর্থ হয়। এই দৃশ্য থেকে আমরা বুঝতে পারি এই আততায়ীগুলো হিন্দুত্বের চোলা জড়ানো নরপিশাচের দল, যারা নিরীহ মুসলমান মানুষগুলিকে হত্যা করতে এখানে এসেছে। এবার তাদের লিডার সামনে এসে দাঁড়ায়, তার নাম বজরঙ্গী। এই বজরঙ্গী আসলে মাসির নিজের ভাইপো আর মুন্না তার ছোট ভাই। মুন্নাই তাকে খবর দিয়েছে এই মুসলমান মানুষগুলোর উপস্থিতির। বজরঙ্গী মাসির সামনে এসে দাঁড়ায়। মাসি তাকে বলে, বজরঙ্গী, তুই ধর্ম আর রাজনীতির স্বার্থে অন্ধ হয়ে গেছিস। তুই দেখতে পারছিস না এই নিরীহ মানুষগুলোর কষ্ট? তুই এদেরকে মারতে চেয়ে পাপ করছিস। মাসির এই কথা শুনে বজরঙ্গী তার হাতে ধরা বন্দুকটা দিয়ে ঠিক মাসির কপালে গুলি করে। সে বলে, পাপ তো তুই করছিলি মাসি, এই গরু খেকো মুসলমানের বাচ্চাগুলোকে জায়গা দিয়ে। এবার তুইও এদের সাথে নরকে যাবি। এই বলে সে মাসির মৃতদেহের ওপর থুতু ফেলে এবং মুন্নাকে নিয়ে খামারের দিকে চলে যায়। এতক্ষণ ধরে মাসুদ জানলার ফাঁক দিয়ে সমস্ত ঘটনা দেখছিল। সে বুঝে গেছে তাদের অদৃষ্টে আজ কি লেখা আছে। মাসুদ তার বাচ্চা মেয়েটিকে তার বড় ছেলেটির হাতে তুলে দেয়। তারপর বলে, আজ এখানে যাই ঘটুক না কেন, তোকে তোর বোনকে নিয়ে এখান থেকে পালাতে হবে। আজ থেকে তোর বোনের সমস্ত দায়িত্ব আমি তোকে দিলাম। বজরঙ্গী এবার তার দলবল নিয়ে খামারের ভেতর ঢোকে। সে নিরীহ মানুষগুলির সামনে গিয়ে দাঁড়ায়। তারা হাত জোড় করে বজরঙ্গীর কাছে প্রাণ ভিক্ষা চায়। বজরঙ্গী শোনে না তাদের কথা। সে এবং তার দলবল নিরীহ মানুষগুলিকে কুকুর ছাগলের মতো হত্যা করে। সেখানে মাসুদের বড় মেয়ে উপস্থিত ছিল। সে ছিল গর্ভবতী। জমিদার বাড়িতে প্রবেশ করা মাত্রই
মুন্নার কুনজর তার উপর পড়েছিল। মুন্না এবার আরো দুজন আততায়ীকে নিয়ে মাসুদের মেয়েকে জাপটে ধরে এবং তাকে সামনে রাখা একটা টেবিলের ওপর নিয়ে গিয়ে ফেলে। তারপর তারা দুজন শক্ত করে তার হাত পা চেপে ধরে এবং মুন্না সেই মেয়েটির সম্মান নষ্ট করে। এই নৃশংসতা সহ্য করতে না পেরে সেই গর্ভবতী মেয়েটি টেবিলের ওপরেই মারা যায়। এই নারকীয় হত্যালীলা এতটাই মর্মান্তিক যা দেখলে আপনিও কাঁদতে বাধ্য হবেন, সে আপনি মুসলিমই হন অথবা হিন্দু। মাসুদের বাচ্চা ছেলেটি তার ছোট বোনটিকে কোলে নিয়ে আলমারির ভেতর থেকে সম্পূর্ণ ঘটনাটি দেখছিল। সে ভালো করেই জানে আজ যদি কোনোভাবে সে তাদের হাতে ধরা পড়ে যায় তাহলে তার সাথে তার ছোট বোনটিকেও তারা মেরে ফেলবে। সকলকে মারার পর বজরঙ্গী এবং তার দল সেই খামারটিতে আগুন লাগিয়ে দেয়। বাচ্চা ছেলেটি তার বোনটিকে নিয়ে পেছনের রাস্তা দিয়ে পালায়। কিছু দূর গেলে সে দেখতে পায় তার ছোট বোনটিও তার কোলের মধ্যেই দম ত্যাগ করেছে। আজ সেই ছেলেটার পুরো পরিবার তার চোখের সামনেই শেষ হয়ে গেল। সে বোঝে না ধর্মের নামে হওয়া এই হত্যালীলার আসল উদ্দেশ্য কি। আজকে রাতের এই ঘটনাটিও মুসলিমদের ওপর হওয়া অন্যান্য অত্যাচারের মতোই ইতিহাসের কোনায় হারিয়ে যায়। শুধু সাক্ষী থেকে যায় সেই নিশীথ রাত এবং সেই বাচ্চা ছেলেটি। ভিডিওটা এগিয়ে নিয়ে যাওয়ার আগে বলি, এই ধরনের সত্যতা তুলে ধরতে দম লাগে, যা সিনেমার মেকারদের মধ্যেও আছে আর আমার মধ্যেও আছে। তাই আপনার কাছে আমার একান্ত অনুরোধ, এই ভিডিওটাতে আগে যা যা ঘটবে তা জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং যদি তা নাও করেন অন্তত ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন, যাতে এই ধরনের ভিডিও বেশি থেকে বেশি মানুষ অবধি পৌঁছাতে পারে। আর হ্যাঁ, আপনার মনে যদি কোনো বক্তব্য থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কিন্তু। তো চলুন এগোনো যাক। তো এবার সিন প্রেজেন্ট টাইম লাইনে শিফট হয়। এখানে আমরা একটা ধ্বংস হয়ে যাওয়া শহর দেখতে পাই। ব্রিটিশ ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট MI6 এর কাছে ইনফরমেশন রয়েছে আজকে এই আস্তানায় দুটি মাফিয়া সংগঠনের মধ্যে বৈঠক হচ্ছে। MI6 এর একজন লেডি এজেন্ট একটা এলিট টিম নিয়ে সেই আস্তানায় ঢোকে। প্রথমে সেই এলিট টিমটি ভেতরে যায়, তারপর সেই ফিমেল এজেন্ট তাদের পেছনে পেছনে এগোতে থাকে। ঠিক এমন সময় আস্তানাটিতে একটা বিস্ফোরণ ঘটে। এলিট টিমটি বিস্ফোরণের ফলে ভেতরেই শেষ হয়ে যায় এবং সেই লেডি এজেন্ট ছিটকে এসে পড়ে সামনের একটা গাড়ির বুনেটে। এরপর সিনেমায় বলা হয় আজকের দিনে পৃথিবীকে বেশ কিছু মাফিয়া সংগঠন কন্ট্রোল করছে। তার মধ্যে দুটি সংগঠন আজকের দিনে খুব বেশি অ্যাক্টিভ, যার মধ্যে প্রথমটি হলো একটি চাইনিজ আফ্রিকান মাফিয়া নেক্সাস, যাকে বলা হয় গড অ্যাক্সিস। এই সংগঠনের যিনি প্রধান তার নাম সেন্ট ট্রায়াড এবং পরবর্তী সংগঠনটি হলো একটি ইন্ডো আরবিক মাফিয়া নেক্সাস, যাকে বলা হয় লুসিফার নেক্সাস এবং এই সংগঠনের প্রধানের নাম কুরেশি আব্রাহাম। এই দুই নেক্সাসের লিডারদেরই কেউ কখনো চোখে দেখেনি। তো পরবর্তী সিনে আমাদের ভারতের কেরল রাজ্য দেখানো হয়। সেখানে আমরা কেরলের বর্তমান মুখ্যমন্ত্রী যতীন রাম দাসকে দেখতে পাই। এখন কেরলে ভোটের মরশুম, তাই যতীনের কপালে ভাঁজ পড়েছে কিভাবে হবে সেবারের মুখ্যমন্ত্রী। আগের বার নিজের বাবার মৃত্যুর পর সে সিংহাসনে বসেছিল, কিন্তু এবার তাকে সিংহাসন দখল করতে নতুন কিছু ভাবতে হবে। যতীন এটাও খুব ভালো করে জানে তার পরিবারের প্রত্যেকটি সদস্য এবং পার্টির প্রত্যেকটি মেম্বার অধীর আগ্রহে অপেক্ষা করছে তার সিদ্ধান্তের। অপরদিকে আমাদের গোবর্ধন বলে একজন নিউজ রিপোর্টারকে দেখানো হয়। সে একজন CBI অফিসারের সাথে ফোনে কথা বলছিল। গোবর্ধন খুবই চিন্তিত ছিল, কারণ সে জানতে পেরেছিল বজরঙ্গী কোনো একটা বিশেষ কারণে কিরাল এসেছে, কিন্তু কি সেই কারণ তা গোবর্ধন জানতো না। CBI অফিসার কার্তিককে ব্যাপারে জিজ্ঞেস করলে কার্তিক ব্যাপারটাকে এড়িয়ে যায়। উল্টে সে গোবর্ধনকে অন্য আর একজন ব্যক্তির ব্যাপারে জিজ্ঞেস করে। সেই ব্যক্তির নাম স্টিফেন। কার্তিক জানতো স্টিফেন গোবর্ধনের বন্ধু, তাই স্টিফেনের খবর একমাত্র গোবর্ধনই দিতে পারে। বর্তমানে গোবর্ধনের কাছে স্টিফেনের কোনো খবর নেই, সেই কথা সে কার্তিককে জানায়। কার্তিক আর কিছু জিজ্ঞেস করে না, সে খালি বলে আমি দেখছি সোর্স লাগিয়ে বজরঙ্গীর আসার কারণ জানতে পারি কিনা। আচ্ছা, আপনাকে আমি বজরঙ্গীর ব্যাপারে তো বললাম, এবার একটু স্টিফেনের ব্যাপারে বলি। স্টিফেন হলো কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী PK রামদাসের সৎ ছেলে। PK রামদাসকে ষড়যন্ত্র করে হত্যা করে তার জামাই কেরলের সিংহাসন দখল করতে চেয়েছিল, যাতে সে নিজের ড্রাগসের বিজনেস ইউথের মধ্যে ছড়িয়ে দিতে পারে। কিন্তু তার পথের সবথেকে বড় বাধা হয়ে দাঁড়ায় স্টিফেন। সে তার জামাতাকে মেরে PK রামদাসের নিজের ছেলে যতীন রামদাসকে সেই সিংহাসনে বসায় কেরলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য। কিন্তু ওই যে কথায় আছে না, আপনি যতই সৎ উদ্দেশ্য নিয়ে পলিটিক্সে আসুন না কেন, পলিটিক্স জিনিসটাই এমন আপনাকে সে অসৎ বানাবেই। এই কথাটা কেন বললাম তার কারণটা আপনি একটু বাদেই জানতে পারবেন। আর হ্যাঁ, এই স্টিফেনেরও আরেকটি পরিচয় রয়েছে যা সে পুরো দুনিয়ার থেকে লুকিয়ে রেখেছে। সেই পরিচয়টি কি তাও আপনি আগে জানতে পারবেন। তো এরপর আমরা যতীন রামদাসকে ভোটের প্রচারে দেখতে পাই। সে মঞ্চে দাঁড়িয়ে একটা খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। প্রথমত যতীন বলে আমাকে রাজ্যের উন্নতির জন্য যদি কোনো সিদ্ধান্ত নিতে হয় সেক্ষেত্রে দলের অন্যান্য মেম্বারদের অনুমতির দরকার পড়ে, আর এই ব্যাপারটা আমার একদমই পছন্দ নয়। তাই আমি দল ত্যাগ করছি এবং একজন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসেবে বিরোধী দলের তরফ থেকে দাঁড়াচ্ছি।
আশা করি এবার থেকে আমি আমার সকল সিদ্ধান্ত স্বাধীনভাবে নিতে পারবো। যতীন রামদাসের এই কথায় রাজ্যবাসী সহ তার দলের অন্যান্য মেম্বাররাও খুব চমকে যায়। যদিও রাজ্যবাসী ব্যাপারটাকে খুব সহজভাবেই গ্রহণ করে, কারণ যতীন রামদাস তাদের কাছে আজও একজন সৎ মুখ্যমন্ত্রী। কিন্তু সমস্যাটা শুরু হয় ঠিক এর পর থেকে। যতীন এবার যে ঘোষণাটা করে তা কেরালের রাজনীতিতে সাড়া ফেলে দেয়। সে বলে, আজ আমি এই মঞ্চে এমন একজনকে ডাকছি যিনি শুধুমাত্র আমার বন্ধুই নন, তার পাশাপাশি আমার রাজনৈতিক উপদেষ্টাও। এমন সময় আকাশ থেকে একটি হেলিকপ্টার নেমে আসে। সেই হেলিকপ্টারের ভেতর থেকে একজন ব্যক্তি বেরিয়ে আসে। সেই ব্যক্তি আর কেউ নয়, সে হলো বজরঙ্গী। বজরঙ্গী স্টেজে উঠে যতীনকে জড়িয়ে ধরে। যতীন বলে, আজ থেকে আমি এবং আমার বন্ধু মিলে এবারের ভোটে লড়বো এবং কেরালের ভবিষ্যৎকে আরো প্রগতির দিকে নিয়ে যাব। হঠাৎ করে যতীন রামদাসের এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ কি তা কেউ বুঝে উঠতে পারে না, শুধুমাত্র একজন ছাড়া। অপরদিকে আমরা গোবর্ধনকে দেখতে পাই। সে কিছুটা আঁচ করতে পেরেছিল যতীনের উদ্দেশ্য, তাই গোবর্ধন তার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও পোস্ট করে। সেখানে সে বলে, আজ ভারতীয় রাজনীতিতে যে মানুষটার থাকার কোনো অধিকার নেই, সে কেরালে কি করছে? কি চায় যতীন রামদাস, যার জন্য সে বজরঙ্গীর মতো মানুষকে কেরালে এনেছে? যতীন, যাকে আমরা একটা সময় সৎ ব্যক্তি হিসেবে আমাদের মুখ্যমন্ত্রী বানিয়েছিলাম, ক্ষমতার লোভে সেও আজ সম্পূর্ণ কারাপ্ট হয়ে গেছে। আজ সে বজরঙ্গীর সাথে প্ল্যান করে এমন কিছু একটা করতে চায় যা পুরো রাজ্যের বুকে অন্ধকার নামিয়ে আনবে। আর এই অন্ধকার থেকে একজন ব্যক্তি আমাদেরকে বার করে আনতে পারে, সে হলো স্টিফেন। স্টিফেন, তুমি কোথায় আছো আমি জানি না, কিন্তু আমার এই ভিডিও যদি তোমার অবধি পৌঁছায়, তুমি অবশ্যই কেরাল আসো এবং বাঁচিয়ে নাও তোমার রাজ্যকে, ঈশ্বরের রাজ্যকে। যদিও আমরা যতীন রামদাসের আসল উদ্দেশ্য সম্পর্কে এখনো কিছু জানতে পারিনি, তবে তা আরেকটু এগিয়ে জানতে পারবো। পরবর্তী সিনে আমরা MI6 এর হেডকোয়ার্টার দেখতে পাই। তাদের কাছে ইন্টেল রয়েছে আজ সেনেগাল থেকে একটা বিশাল বড় কনসাইনমেন্ট অন্য আর একটা স্থানে যেতে চলেছে। এই কনসাইনমেন্টের মধ্যে রয়েছে ইল্লিগাল ওয়েপেন, যা বড় বড় মাফিয়া সংগঠন এবং জিহাদি গ্রুপগুলোকে বিক্রি করা হবে। MI6 এরই একজন অফিসার যার নাম রবার্ট, সেই এই ইন্টেল দিয়েছে যে এই কনসাইনমেন্ট কোন রাস্তা দিয়ে যাবে। তাই MI6 এর চিফ বরিস তার সব থেকে বিশ্বস্ত এজেন্ট মিশেলকে দায়িত্ব দিয়েছে একটা এলিট টিম নিয়ে সেই স্থানে যাওয়ার এবং সেই কনসাইনমেন্টটাকে আটকানোর। কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরও তারা কনসাইনমেন্টের হদিশ পায় না। আসলে MI6 এর এজেন্ট রবার্ট একজন ডবল এজেন্ট, যে সরকারের হয়েও কাজ করে, আবার মাফিয়া সংগঠনগুলোর হয়েও কাজ করে। অনেকটা ঠিক সেই ঘুষখোর পুলিশ অফিসারদের মতো, যারা আমাদের ট্যাক্সের টাকায় মায়না নেয় আমাদেরকেই পরিষেবা দেওয়ার জন্য, কিন্তু নেতা মন্ত্রীদের চটি চেটে আমাদেরই পিঠে ছুরি মারে। রবার্টও ঠিক এই একই কাজটিই করে। সে MI6 কে ভুল ইন্টেল দিয়েছে এবং কনসাইনমেন্টকে অন্য রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। হঠাৎ করে অতর্কিতে তাদের ওপর আক্রমণ হয়। কনসাইনমেন্টকে রক্ষা করার স্বার্থে মাফিয়া ট্রুপ মেম্বাররা বাইরে বেরিয়ে আসে এবং খুঁজতে থাকে তাদের ওপরে এই আক্রমণ এলো কোথা থেকে। এমন সময় তিনখানা অ্যাপাচি হেলিকপ্টার তাদেরকে তিন দিক দিয়ে ঘিরে ধরে। হেলিকপ্টার তিনটির অনবরত গুলিবর্ষণে সেই ট্রুপটি সেখানেই শেষ হয়ে যায় এবং হেলিকপ্টার থেকে আগত মিসাইল ধ্বংস করে দেয় সেই কনসাইনমেন্টগুলিকে। এরপর একটা হেলিকপ্টার নিচে নেমে আসে। হেলিকপ্টারটির দরজা খোলা মাত্রই সেখান থেকে আমরা স্টিফেনকে নিচে নেমে আসতে দেখতে পাই। এখানে আমরা জানতে পারি স্টিফেনের অপর পরিচয়টি। স্টিফেনই হলো লুসিফার নেক্সাসের প্রধান কুরেশি আব্রাহাম। আজ কেরালের নাগরিক তাকে স্টিফেন হিসেবে চিনলেও পুরো দুনিয়া তাকে চেনে কুরেশি আব্রাহাম হিসেবে। আব্রাহাম এগিয়ে আসে MI6 এর রবার্ট এবং সেই ট্রুপের বসের সামনে। রবার্ট প্রথমে তাকে নিজের পরিচয় দেয়। রবার্ট ভাবে সে নিজেকে MI6 এর এজেন্ট বললে আব্রাহাম হয়তো তাকে ছেড়ে দেবে, কিন্তু হয় ঠিক তার উল্টো। আব্রাহাম সবার আগে রবার্টের কপালেই গুলি মারে। এরপর সে এই ট্রুপের যে বিগ বস তাকে ফোন লাগায়। এই কনসাইনমেন্টটা যে মাফিয়া সংগঠনের হাতে যাচ্ছিল তার প্রধানের নাম কাবুগা। কাবুগা ফোন রিসিভ করলে আব্রাহাম তাকে বলে, দিস ইজ ইয়োর লাস্ট চান্স কাবুগা, যদি না শুনিস তাহলে এবার বুলেটটা ঠিক তোর কপালে গিয়ে লাগবে। কাবুগা তার ইয়টে দাঁড়িয়ে ড্রিঙ্ক করছিল। সে প্রথমে বোঝে না আব্রাহাম কোন গুলির কথা বলছে। তারপর সে নিজের মদের গ্লাসে তাকালে দেখে সেখানে একটা বুলেট ভাসছে এবং এই সিনটি এখানেই শেষ হয়ে যায়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই একদিকে গোবর্ধন সিবিআই ইন্সপেক্টর কার্তিকের সাথে দেখা করতে গেছে, অন্যদিকে MI6 এর লেডি এজেন্ট মিশেল বরিসের সাথে দেখা করতে গেছে। মিশেল জানতো না রবার্ট একজন ডবল এজেন্ট ছিল, তাই সে বরিসকে গিয়ে বলে, আমার বন্ধু রবার্টের জীবন কুরেশি আব্রাহাম নিয়েছে, আমি যেভাবেই হোক তার মৃত্যুর বদলা নেবই। মিশেলের এই জোশ দেখে বরিস তাকে সান্ত্বনা দিয়ে বাইরে পাঠিয়ে দেয়। এরপর বরিস নিজের বাড়ির ভেতর একটা সিক্রেট রুমে ঢোকে। সেই রুমের ভেতর একটা এনক্রিপ্টেড কমিউনিকেশন ডিভাইস ছিল। সেই ডিভাইসের মাধ্যমে বরিস আব্রাহামের সাথে কন্ট্যাক্ট করে। এখানে আমরা জানতে পারি বরিস এবং আব্রাহাম মিলে অন্যান্য মাফিয়া সংগঠন, ড্রাগ কার্টেল এবং আর্মস কার্টেলগুলোকে শেষ করছিল। বাইরে তারা একে অপরের শত্রু, কিন্তু ভেতরে ভেতরে পরম বন্ধু।
বরিস আব্রাহামকে জিজ্ঞেস করে, আব্রাহাম তোমার নেক্সট প্ল্যান কি? সে উত্তর দেয়, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। অপরদিকে কার্তিক গোবর্ধনকে আব্রাহাম কুরেশি গ্যাংয়ের ব্যাপারে বলে। কার্তিকের মনে হয় আব্রাহাম কুরেশি গ্যাংয়ের সাথে স্টিফেনের কোনো যোগাযোগ থাকলেও থাকতে পারে। কার্তিকের কাছে একটা এনক্রিপ্টেড ফাইল রয়েছে যার মধ্যে আব্রাহাম সম্পর্কিত কিছু ইনফরমেশন রয়েছে। কার্তিক সেই ফাইলটা গোবর্ধনকে দেয় এবং বলে, এই ফাইলটা চেক করে দেখো এর মধ্যে তুমি স্টিফেনের কোনো হদিশ পাও কিনা। গোবর্ধন সেই ফাইলটা নিয়ে নিজের বাড়িতে যায় এবং সেটা চেক করে। সেখানে সে আব্রাহাম কুরেশির কিছু ফটো দেখতে পায়। সেই ফটোগুলির মধ্যে আব্রাহামের শুধুমাত্র হাত দেখা যাচ্ছিল। গোবর্ধন লক্ষ্য করলে দেখতে পায় সেই হাতের মিডিল ফিঙ্গারে একটা আংটি রয়েছে। গোবর্ধনের মনে পড়ে যায় এই সেম আংটি সে এর আগে স্টিফেনের হাতেও দেখেছে। তাই এই ছবিটি গোবর্ধনকে চিন্তায় ফেলে দেয়, কে এই কুরেশি আব্রাহাম, তার হাতে স্টিফেনের আংটি কি করছে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই গোবর্ধন ড্যানিয়াল রাউটার বলে একজন ব্যক্তির সন্ধান পায়। ড্যানিয়াল রাউটারই একমাত্র ব্যক্তি যার কাছে স্টিফেনের সন্ধান রয়েছে। গোবর্ধন গিয়ে ড্যানিয়াল রাউটারের সাথে দেখা করে। রাউটারকে সে সমস্ত কথা খুলে বলে কেন সে স্টিফেনের সাথে দেখা করতে চায়। রাউটারের একজন সাগরেদ পেছন থেকে এসে গোবর্ধনের শরীরে ড্রাগ ইনজেক্ট করে দেয়, যার ফলে গোবর্ধন সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। তাকে তারা নিয়ে যায় স্টিফেন অবধি। প্রায় 5 বছর বাদে গোবর্ধন তার বন্ধু স্টিফেনের মুখোমুখি গিয়ে দাঁড়িয়েছে। স্টিফেনকে সে যতীনের কুকীর্তির কথা বলতে গেলে স্টিফেন তাকে থামিয়ে দিয়ে বলে, আমি জানি তুমি আমাকে কি বলতে এসছো। তুমি এটাই বলতে চাও না যে যতীন রামদাস পুরোপুরি কারাপ্ট হয়ে গেছে? গোবর্ধন তার কথায় সম্মতি জানায়। স্টিফেন আরও বলে, আজ যতীন রামদাস আর বজরঙ্গী মিলে কেরালকে ভেতরে ভেতরে খোকলা করে দিতে চায়। তুমি যদি তা আটকাতে চাও তাহলে আমি যা যা বলবো তোমাকে তাই তাই করতে হবে। গোবর্ধন আর নিজের প্রশ্ন চেপে রাখতে পারে না। সে জিজ্ঞেস করেই ফেলে, আসলে তুমি কে স্টিফেন? আব্রাহাম কুরেশি গ্যাংয়ের সাথে তোমার কি সম্পর্ক রয়েছে? স্টিফেন তাকে উত্তর দেয়, যখন সঠিক সময় আসবে তুমি নিজেই জানতে পেরে যাবে। শুধু এটুকু জেনে রেখো, বিভিন্ন দেশে, বিভিন্ন ধর্মে এবং বিভিন্ন জাতিতে আমাকে বিভিন্ন নামে ডাকা হয়। কেউ আমাকে যমরাজ বলে ডাকে, তো কেউ বলে ইবলিশ। কিন্তু যে নামটা আমার সব থেকে বেশি পছন্দের সেটা আমাকে তুমি দিয়েছো গোবর্ধন, দি লুসিফার। তুমি শুধু এই নামটাই মনে রেখো। এই বলে স্টিফেন সেখান থেকে চলে যায়। পরবর্তী সিনে আমাদেরকে মুন্নাকে দেখানো হয়। সে এবার ভোটে দাঁড়াচ্ছে। মুন্না এবং বজরঙ্গীর কথোপকথন থেকে আমরা জানতে পারি তাদের আসল উদ্দেশ্য। বজরঙ্গী চায় যতীন রামদাসের সাথে মিলে কেরালে সাম্প্রদায়িক বিভেদ তৈরি করতে, হিন্দুদেরকে মুসলিমদের বিরুদ্ধে ভড়কে দুই সম্প্রদায়ের মধ্যে শত্রুতার বীজ রোপণ করতে এবং নিজেদের ভোট ব্যাংক বাড়াতে। যতীন রামদাস জানতো বজরঙ্গী পারফেক্ট লোক হিন্দু মুসলিম বিভেদ ঘটিয়ে হিন্দু ভোট ব্যাংক বাড়ানোর, আর বজরঙ্গীও ভালো করে জানতো যতীন পারফেক্ট লোক হিন্দুদেরকে মুরগি বানানোর। তাই চড়ে চড়ে মাস্তুতো ভাইয়ের মতো দুজনে হাত মিলিয়েছে। কিন্তু যতীনের মনে শুধুমাত্র একটা চিন্তাই ঘোরপাক খাচ্ছে, স্টিফেন আবার কোনোভাবে কেরালে চলে আসবে না তো। তাই সে সিবিআই ইন্সপেক্টর কার্তিককে বলে যেভাবেই হোক স্টিফেনকে কেরালে আসা থেকে আটকাতে হবে। অন্যদিকে আমরা স্টিফেন ওরফে আব্রাহাম কুরেশিকে দেখতে পাই। সে কাবুগাকে ফোন করে একটা নির্দিষ্ট লোকেশনে দেখা করতে বলে। মিশেলের হাতে এই ইনফরমেশন আসা মাত্রই মিশেল ঠিক করে সে আব্রাহামকে হাতে না হাতে ধরবে। বরিস জানে এই মিটিংয়ের আসল উদ্দেশ্য কি, তাই সে বারবার মিশেলকে সেখানে যেতে বারণ করে। কিন্তু ওই যে কথায় আছে না, পিপিলিকার ডানা গজায় মরিবার তরে, মিশেলেরও সেরকম ডানা গজিয়েছে মরার জন্য। তাই সে বরিসের কথা অমান্য করে একটা এলিট টিম নিয়ে পৌঁছায় সেই স্থানে যেখানে আজকে কাবুগা এবং আব্রাহামের মিটিং হতে চলেছে। যুদ্ধের ফলে ধ্বংস হয়ে যাওয়া একটা শহর, তার মধ্যে একটা ভাঙা চার্চ, তার মধ্যেই কাবুগা আজকে ডেকেছে মিটিং। শহরে আব্রাহামের প্রবেশ ঘটে। আব্রাহাম তার গ্যাং নিয়ে চার্চের দিকে যায়। আব্রাহাম চার্চের ভেতর প্রবেশ করে কাবুগার মুখোমুখি গিয়ে বসে। কাবুগা তাকে বলে, আব্রাহাম, সোনা হীরা তোমার বিজনেস, ড্রাগস আর্মস আমার, তুমি কেন আমার বিজনেসের মধ্যে মাথা গলাচ্ছ? আব্রাহাম বলে, ড্রাগস এবং আর্মস সমাজটাকে ভেতর থেকে খোকলা করে দিচ্ছে, তাই আমাকে তো ঢুকতেই হবে। কাবুগা, আমি তোমাকে শেষ সুযোগ দিচ্ছি, তুমি পারলে তোমার আর্মস এবং ড্রাগসের বিজনেস বন্ধ করে দাও, তাহলে আমি আর তোমার রাস্তায় আসবো না। আব্রাহামের কথা শুনে কাবুগা হাসে। সে বলে, তুমি আমার ডেরায় বসে আছো, আমার একটা ইশারায় আমার লোকেরা তোমাকে ক্ষতবিক্ষত করে দেবে। কাবুগার এই কথা শুনে আব্রাহামও হাসে। তারপর আব্রাহামের লোকেরা কাবুগাকে চারিদিক দিয়ে ঘিরে ধরে। এখানে আমরা আব্রাহামের সেনাপতিকেও দেখতে পাই, যে রোলটা প্লে করেছেন পৃথিবীরাজ সুকুমারান। সেনাপতি এবং আব্রাহামের সেনারা কাবুগাকে ঘিরে ধরে তার উপর গুলি চালাতে থাকে। বাইরে থেকে গুলির শব্দ পেয়ে মিশেল তার এলিট টিম নিয়ে ভেতরে প্রবেশ করতে যায়। এমন সময় সেই চার্চের মধ্যে একটা বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণের ফলে এলিট টিমটি সেখানেই মারা যায় এবং মিশেলের ক্ষতবিক্ষত দেহ
ছিটকে এসে পড়ে একটা গাড়ির বোনেটের ওপর। এই দৃশ্যে দেখানো হয় এই বিস্ফোরণের ফলে কাবুগা এবং আব্রাহাম কুরেশি মারা গেছে। কেরালের প্রত্যেকটি টিভি চ্যানেল এবং নিউজ মিডিয়াতে দেখানো হচ্ছিল পিকে রামদাসের সৎ ছেলে স্টিফেন মারা গেছে। একদিকে যতীন এবং বজরঙ্গী খুশি ছিল স্টিফেনের মৃত্যুতে, অপরদিকে গোবর্ধন এবং পিকে রামদাস পার্টির মেম্বারদের চিন্তার শেষ ছিল না। তারা ভাবছিল একমাত্র স্টিফেনই পারত এই ঘনিয়ে আসা অন্ধকারের হাত থেকে রাজ্যকে বাঁচাতে, কিন্তু আজ তার মৃত্যু ঘটেছে। তাহলে এবার কি হবে কেরালের ভবিষ্যতের? পরবর্তী সিনে আমরা পিতাম্বরম নামক একজন ব্যক্তিকে দেখতে পাই। সে হলো পিকে রামদাস পার্টির একজন সিনিয়র মেম্বার। পিতাম্বরম পিকে রামদাসের বড় মেয়ে প্রিয়া রামদাসের কাছে একটা অনুরোধ নিয়ে এসছে। সে এবং তার পার্টি চায় এবারের লোকসভা ভোটে যাতে প্রিয়া রামদাস পিকে রামদাসের ওয়ারিস হিসেবে ভোটে দাঁড়ায়। পিতাম্বরম বলে, মা, এবারের ভোটে যদি তোমার ভাই যতীন রামদাসকে হারাতে হয় এবং কেরালের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হয়, তাহলে তোমার ভোটে দাঁড়ানো একান্ত প্রয়োজন। পিতাম্বরমের এই কথা শুনে প্রিয়া রামদাস মানা করে দেয়। সে চায় না তার ভাইয়ের এগেনস্টে ভোটে দাঁড়াতে। প্রিয়া বলে, চাচা, এই পৃথিবীতে যদি আমি সব থেকে বেশি কাউকে ভালোবেসে থাকি তো তা হলো আমার ভাই যতীন রামদাসকে। আমি কোনোভাবেই তার এগেনস্টে ভোটে দাঁড়াতে পারবো না। প্রিয়া তার কথা শেষ করা মাত্রই তার কাছে একটা ফোন আসে। প্রিয়া ফোনটা রিসিভ করে দেখে তাকে যতীন ফোন করেছে। যতীন বলে, দিদি, শুনলাম নাকি তুই আমার এগেনস্টে ভোটে দাঁড়াচ্ছিস। এই ভুলটা কোনোভাবেই করিস না। আজ আর স্টিফেন বেঁচে নেই যে তোকে আমার হাত থেকে বাঁচাবে। আমি যতীন রামদাস, পিকে রামদাসের ছেলে বা তোর ভাই হিসেবে নয়, এ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে বলছি, তুই যদি ভোটে দাঁড়াস তাহলে তার ফল ভালো হবে না। যতীনের এই কথা শুনে প্রিয়া তাকে বলে, ভাই, আমি ভেবেছিলাম তোর এগেনস্টে কোনোভাবেই ভোটে দাঁড়াবো না, কিন্তু তোর কথা শুনে মনে হচ্ছে এবার আমাকে দাঁড়াতেই হবে। আমি আসছি যতীন, তোর যা করার তুই করে নে। এই বলে প্রিয়া ফোন কেটে দেয়। এরপর আমরা মুন্নাকে দেখতে পাই। সে তার দাদা বজরঙ্গীর সাথে দেখা করতে আসে। মুন্না বজরঙ্গীকে বলে, দাদা, তোমার ধারণাই ঠিক, প্রিয়া রামদাস যাচ্ছে যতীনের এগেনস্টে ভোটে দাঁড়াতে। আমি আগে থেকেই লোক রেডি করে রেখেছি। প্রিয়া মঞ্চে ওঠা মাত্রই তারা প্রিয়াকে শেষ করে দেবে। এখন খালি তোমার আদেশের অপেক্ষা। বজরঙ্গী এবার তার ডান দিকে তাকায়। আমরা দেখতে পাই বজরঙ্গীর ডান দিকে আরো দুজন ব্যক্তি বসে রয়েছে। তার মধ্যে একজন হলো সিবিআই অফিসার কার্তিক এবং অন্যজন যতীন রামদাস। যতীন বলে, যাও, শেষ করে দাও প্রিয়াকে, ওর নাম যাতে আমি আর দ্বিতীয়বার শুনতে না পাই। এরপর আমরা দেখতে পাই প্রিয়া মঞ্চে উঠে রাজ্যবাসীর জন্য ভাষণ দিচ্ছে। এমন সময় কয়েকজন আততায়ী প্রিয়ার ওপর আক্রমণ করে দেয়। প্রিয়া ভয় পালাতে থাকে জঙ্গলের দিকে। একটা সময় এসে প্রিয়া ধরা পড়ে যায় তাদের হাতে। তার হাতে আর কোনো রাস্তা নেই মৃত্যুর থেকে পালানোর। এমন সময় সাক্ষাৎ জম সেখানে এসে হাজির হয়। আমরা এই দৃশ্যে স্টিফেন ওরফে কুরেশি আব্রাহামকে দেখতে পাই। আব্রাহাম সকলকে মেরে প্রিয়াকে সেখান থেকে উদ্ধার করে। প্রিয়ার মনে এতদিন ধরে যে সংকোচ ছিল, সেই সংকোচ দূর করতে আব্রাহাম সক্ষম হয়েছে। সে প্রিয়াকে এমন কিছু উপদেশ দিয়েছে যা কেরালের রাজনীতিকে বদলে রেখে দেবে। কি উপদেশ তা আপনি একটু বাদেই জানতে পারবেন। এর পরের দৃশ্যে প্রিয়া সকল পার্টি মেম্বারদের নিয়ে একটা প্রেস কনফারেন্স রাখে। সেই প্রেস কনফারেন্সে সে একটা সাদা শাড়ি পরে উপস্থিত হয়। প্রিয়া মঞ্চে উঠে বলে, এবারের ভোটে আমি কেরালের মুখ্যমন্ত্রী হিসেবে যতীন রামদাসের এগেনস্টে দাঁড়াচ্ছি। তারও বজরঙ্গীর সকল নোংরা পরিকল্পনা আমি ভেস্তে দেব। প্রিয়ার এই কথায় পার্টি মেম্বারদের তালির আওয়াজ পুরো গ্যালারি কাঁপিয়ে দেয়। এমন সময় সেখানে সিবিআই অফিসাররা এসে উপস্থিত হয় প্রিয়াকে ফেক চার্জে গ্রেপ্তার করতে। আর এখান থেকেই শুরু হয় আব্রাহামের চাল। আব্রাহাম জানতো প্রিয়া মুখ্যমন্ত্রী পদে দাঁড়ালে যতীন এবং কার্তিক মিলে তাকে ফেক চার্জে ফাঁসাবে। তাই আব্রাহাম তাকে উপদেশ দিয়েছে এমনটা হলে সে যাতে সিবিআই অফিসারদের বলে তার হাতে হাতকড়া পরিয়ে সেখান থেকে নিয়ে যেতে। এবার আমরা দেখতে পাই যখন সিবিআই প্রিয়াকে হাতে হাতকড়া পরিয়ে সকল পার্টি মেম্বারদের সামনে দিয়ে নিয়ে যাচ্ছে, তখন সকল পার্টি মেম্বাররা পুলিশ এবং যতীনের বিরোধিতা করছে। তারা একত্রিত হয়ে সাপোর্ট জানাচ্ছে প্রিয়া রামদাসের। আসলে আব্রাহাম জানতো প্রিয়া যদি সকলের সামনে দিয়ে হাতে হাতকড়া পড়ে যায় তাহলে সকল পার্টি মেম্বারদের মধ্যে প্রতিবাদের আগুন জ্বলে উঠবে। এই আগুন যতীনকে জ্বালিয়ে ছাড়খাড় করে দেবে এবং প্রিয়া হয়ে উঠবে তাদের চোখে দেবীতুল্য। আর এই মুহূর্তে আব্রাহামের প্ল্যানই সাকসেসফুল হচ্ছে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যতীন এবং মুন্না দিল্লি যাচ্ছে। এমন সময় আব্রাহামের লোকেরা রাস্তায় পোস্টার ফেলে রাস্তা জাম করে দেয়। তারা সকল বডিগার্ডকে মেরে মুন্না এবং যতীনকে নিয়ে যায় আব্রাহামের ডেরায়। আব্রাহাম ডেরায় এসে ঢোকে। যতীন হাত পা বাঁধা অবস্থায় একটা অন্ধকার ঘরের মধ্যে বন্দী ছিল। আব্রাহাম যতীনের মুখোমুখি এসে বসে। আব্রাহাম যতীনকে বলে, ভাই, বাবার মৃত্যুর পর আমি তোকে রাজ্যের মুখ্যমন্ত্রী বানিয়েছিলাম কেরালের উন্নতির জন্য। আর আজ তুই সম্পূর্ণ কারাপ্ট হয়ে কেরালকে বজরঙ্গীর মতো মানুষের হাতে বেচে দিচ্ছিস। আমি তোর থেকে এটা কখনো আশা করিনি। যতীন বলে, দাদা, আমি শুধু পিকে রামদাসের ছেলে বলে রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলাম না,
তার পাশাপাশি আমাকে অনেক আইনি বেআইনি কাজও করতে হয়েছে। তাই তুই আমায় শেখাস না যে আমার কি করা উচিত আর কি করা উচিত নয়। খালি একটা কথা মাথায় রাখিস, আজ তোকে বাঁচানোর জন্য পিকে রামদাস বেঁচে নেই। যতীনের এই কথা শুনে আব্রাহাম শুধু হাসে, সে কোনো উত্তর দেয় না। পরবর্তী সিনে বজরঙ্গির কাছে একটা ফোন আসে। সেই ফোনটা রিসিভ করে বজরঙ্গি জানতে পারে ওপার থেকে স্টিফেন কথা বলছে। বজরঙ্গি স্টিফেনকে তার ভাইয়ের কথা জিজ্ঞেস করলে স্টিফেন বজরঙ্গিকে বলে, আমি তোকে একটা অ্যাড্রেস দিচ্ছি, সেই অ্যাড্রেসে চলে আয়, তোর ভাইকে এসে নিয়ে যা। এরপর বজরঙ্গি দলবল নিয়ে সেই স্থানে এসে উপস্থিত হয়। সেখানে আব্রাহাম এবং তার সেনাপতি উপস্থিত রয়েছে। এখান থেকে আমরা জানতে পারি আব্রাহামের সেনাপতি হলো সেই বাচ্চা ছেলেটি যার পরিবারকে বজরঙ্গি সিনেমার শুরুতেই খতম করে দিয়েছিল। এত বছরের প্রতিশোধ শেষমেশ সে নিয়ে ফেলে বজরঙ্গি এবং তার ভাই মুন্নাকে হত্যা করে। বজরঙ্গির বিনাশ ঘটলে আব্রাহাম এবং তার সেনাপতি যতীনকে একটা শিপের মধ্যে নিয়ে যায়। আব্রাহাম যতীনকে ভালো করে বোঝায়। আব্রাহাম যতীনকে বলে, দেখ যতীন, তোকে আমি লাস্ট চান্স দিচ্ছি, তুই যদি নিজেকে শোধরাতে চাস তাহলে এই পাপের রাজনীতি ছেড়ে পিকে রামদাসের পথ অনুসরণ কর, অথবা পলিটিক্স থেকে পুরোপুরি রিটায়ারমেন্ট নিয়ে নে। এবার তোর বড় ভাই হিসেবে আমি তোকে ছেড়ে দিচ্ছি, কিন্তু যদি আমি জানতে পারি তুই আবার কেরালের মানুষদের সাথে বেইমানি করছিস তাহলে তোকে আমি আর জ্যান্ত ছাড়বো না। এই বলে সে যতীনকে একটা হেলিকপ্টারে বসিয়ে সেখান থেকে মুক্ত করে। ঠিক এমন সময় আব্রাহামের কাছে একটা ফোন আসে। সেই ফোনটা রিসিভ করলে ওপার থেকে একটা চাইনিজ ব্যক্তির গলা ভেসে আসে। সেই চাইনিজ ব্যক্তির হাতে একটা বন্দুক ধরা এবং তার সামনে হাঁটু গেড়ে বসে রয়েছে MI6 এর চিফ বরিস। ব্যক্তিটি আব্রাহামকে ফোন করে বলে, আমি সেন্ট ট্রায়াডের মেম্বার ফ্রম গড অ্যাক্সিস। আমি জানতে পেরেছি তুমি আমাদের ডবল এজেন্ট রবার্ট এবং বন্ধু কাবুগাকে মেরেছো, তাই আজ তাদের বদলা নিতে আমি তোমাকে ফোন করেছি। এজেন্টের বদলে এজেন্ট এবং ভাইয়ের বদলে ভাই। এই বলে সে বরিসের মাথায় একটা গুলি করে। অপর প্রান্তে আমরা দেখতে পাই যতীনের হেলিকপ্টারে বিস্ফোরণ ঘটেছে। যতীন সেই বিস্ফোরণের ফলে মারা গেছে এবং সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। এই সিনেমার পরের পার্টে আমরা গড অ্যাক্সিস এবং লুসিফার নেক্সাসের মধ্যে একটা টাসল দেখতে পাবো। আপনার কাছে আমার অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন। আর আপনার যা বক্তব্য আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কিন্তু।